কি কিছু কইবা? আরে কি কমরে মামা, দুঃখে কলজাটা ফাইরা যায়। দেশে কি অবস্থা চলতেছে কিছু বলবো না? আমার দেশের আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাইয়েরা যেভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তেছে আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে, গত 15 বছরে জগদ্দল পাথরের মতো যাক আপনাই যদি আমাদের মমতাময়ী মা আফা প্রিয় যেভাবে আমাদেরকে শাসন করতেছে, আমাদেরকে প্রায় বাকরুদ্ধ করে ফেলছে। আমরা মনে হয় একটা বন্দিশালায় আছি, কোনো কথাবার্তা বলতে দেয় না, কিছু বললেই মামলা হামলা, পুলিশি হয়রানি নির্যাতন। এইসব কিছু উপেক্ষা করে যে তরুণ প্রজন্ম যে জেগেছে, আজ রাজপথে নেমেছে মৃত্যুকে হাতের মুঠো নিয়ে, তারা হাসতে হাসতে জীবন দিচ্ছে। আর আমাদের প্রবীণরা এসব দেখে বাসার ভিতরে হায় ওদের লজ্জা হয় না। আমাদের সাহসের বাতিঘররা এভাবে ঝরে যাচ্ছে অকালে, যারা আগামী দিনের দেশে চালাবে, দেশের ভবিষ্যৎ, তারা যেভাবে জীবন বিসর্জন দিচ্ছে আগামী দিনে যে ভবিষ্যৎ চালাবো। আর প্রবীণরা হাসতেছে। ধিক্কার জানাই। তুমি দেশে থাকলে তুমি কি করতে বলো? আমি যদি দেশে থাকতাম মামু আপনি আমার এই ছাত্র ভাইদের সাথে আমি সংগতি প্রকাশ করে রাস্তায় নামতাম। এই জন্য দেশে নাই, পলাইছো। ঠিক আছে নি? এই জন্য দেশ থেকে পলাইছো। আমি আসলে কখনো রাজপথ ছাড়ি নাই, জীবিকার তাগিদে হয়তো বিদেশ হয়ে আসছি। তোমরা জানো গত 15 বছরে দেশে যে দুঃশাসন চলতেছে, এই দুঃশাসনের ভিতরে আমরা দেশে যে ব্যবসা বাণিজ্য করে খামু এ কোনো স্কোপ ছিল? তুমি হয়তো মামা একটা তোমার ভিন্নমত পোষণ করছো, ভিন্নমত পোষণ করাই একটা রাজনীতির সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য। আমি তোমার এই মতকে রেসপেক্ট করি, কিন্তু আমাদের প্রিয় নেত্রী প্রিয় যদি আমাদের এই ভিন্নমতটাকে সাদরে গ্রহণ করতো, দেশের আজকে এই অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হইতো না। আজকে কে না নামছে রাস্তায়? সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছে। আজকে প্রিয় অভিনেতা মোশাররফ করিম নেমেছে, নায়ক সিয়াম নেমেছে, গায়ক প্রিন্স নেমেছে। এরা যে সবাই সমাজ উপস্থাপন থেকে শুরু করে সাধারণ মানুষ যে আন্দোলনে সাধারণ কৃষক থেকে মজুর থেকে আইনজীবী পর্যন্ত ছাত্র শিক্ষক জনতার মিলেমিশে একাকার, সে আন্দোলন কখনো ব্যর্থ হতে পারে না। ইতিপূর্বে গত 200 বছরের ইতিহাসে কখনো সাধারণ মানুষের আন্দোলন ব্যর্থ হয় নাই। মামা তুমি কি বলো? ব্যর্থ হয়েছে? হয় নাই? তো আমাদের এই ছাত্র ভাইয়েরা আমাদের আজকে পথের দিশারি, তারা আমাদের সাহসের বাতিঘর। আমরা চাই এই তারুণ্যের পিছু থেকে আমরাও তাদের সাথে সংগতি প্রকাশ করে এই নিজের জীবন মৃত্যুর কোলে ঢেলে দিই। তারপর আমার রক্ত মারিয়ে যদি স্বৈরাচারের পতন হয়, আমি হাসতে হাসতে এদেশের সাধারণ মানুষকে যদি মুক্তি পায় আমি তাতেই খুশি মামা। যে আজকে বাংলাদেশে যে অরাজকতা বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে, যেখানে কোথাও মানুষের কোথাও শান্তি নাই, দ্রব্য মূল্যের বাজার থেকে সাধারণ মানুষ আজকে অষ্টপৃষ্ঠে জড়িত। মানুষ হাহাকার করতেছে, কি খাবে কি দাবে, মানুষের যে কি দুর্দশা। এটার জন্য মুক্তি একমাত্র উপায় এই সরকারের পতন। সুষ্ঠু সুন্দরভাবে যদি একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হইতে যাচ্ছে, তাহলে আজকে এই অরাজকতা তৈরি হইতো না। মানুষের বাক স্বাধীনতা বলতে যদি কিছু থাকতো, তাহলে আজকে অরাজকতা তৈরি হইতো না। আমাদের এই বাক স্বাধীনতা নাই বলেই আজকে বাংলাদেশের এই করুণ পরিণতি। বর্তমান আধুনিক বিশ্বে 2024 সালে আসিও যদি একনায়ক তন্ত্রের মাধ্যমে আমাদেরকে স্বৈরতন্ত্র চাপিয়ে দেওয়া হয়, শুধু একজনের নির্বাহী ক্ষমতার ফলে পুরো দেশ চলতে পারে না। পুরা দেশ যদি একজনের নির্বাহী ক্ষমতা বলে চলে, তাহলে সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতা কোথায়? আমরা তো মানুষ ভোট দিতে অকুণ্ঠ চিনতে প্রস্তুত, কিন্তু মানুষের সেই ভোটের অধিকার থেকে শুরু করে সব কিছু কেড়ে নিয়েছে। আপনি যদি কারো ভোটের অধিকার কেড়ে নিয়ে থাকেন, তাহলে এই দেশের এই অবস্থা তৈরি হবে। এদেশের এই অবস্থা তৈরি। আজকে এদেশে কি জন্য জবাব দিতে নাই বললে চলে। আজকে প্রবাসীদের আয়ের উৎস খোঁজে, প্রবাসীদের কে যদি এখান থেকে রেমিডেন্স না পাঠায় তাদেরকে নাকি জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু বাংলাদেশে যে এত হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে পাচার হয়েছে, কই তাদের জন্য কি সরকার কখনো জবাবদিহিতা করছে? হ্যাঁ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর যে দুর্নীতিতে ব্যাংক লুট করে সব খাই এলেছে, কই সরকার কি তাদেরকে জবাবদিহিতা আনছে? আনে নাই। ছাত্রলীগের ফাতি নেতা, এক জেলা ছাত্রলীগের সভাপতি, সে 2000 কোটি টাকার মালিক, সে দেশ ছেড়ে পলাইছে। সরকার কি তাদেরকে ওই টাকা ফেরত আনতে পারছে? পারে নাই। সরকার কি তাদেরকে পাচ্ছে? আমাদের যেভাবে আসুক উনি প্রধানমন্ত্রী, ওনার একজন সাধারণ পিয়ন প্রধানমন্ত্রী নিজ মুখে বলা 400 কোটি টাকার মালিক,
তাহলে এই দেশে একজন পিয়ন যদি 700 কোটি টাকার মালিক হয়, বাগাল যাবে না। এই দেশের একজন ড্রাইভার যদি 1000 কোটি টাকার মালিক হয়, তাহলে এই দেশটার কি পরিণতি? না। হ্যাঁ, আপনি সাধারণ মানুষের জন্য আইন তৈরি করছেন। সাধারণ মানুষ হুন্ডিতে টাকা পাঠায়, কেন পাঠায়? কেন হুন্ডিতে টাকা পাঠায়? আপনি যদি আজকাল দেশে যদি দুর্নীতি, এই যে অবাধে অর্থ পাচার না হইতো, তাহলে কখনো হুন্ডির মাধ্যমে টাকা যাইতো না। আপনি মানুষকে দুর্নীতি করার সুযোগ তৈরি করে দিয়েছেন, বিদায় মানুষ হুন্ডিতে টাকা পাঠাতে স্কোপ পাইতেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে বিদেশি রেমিটেন্সে উপসে পড়তেছে, তারা এই টাকা কোথায় ব্যবহার করবে সেটা পাইতেছে না। আর আমাদের দেশের সরকার রেমিটেন্সের অভাবে দুঃখে আমাদের দিনকে দিন রিজার্ভে কমে যাইতেছে। কেন কেন কমতেছে? আজকে প্রবাসীরা কেন ক্ষুব্ধ? বাংলাদেশে প্রায় 1.5 কোটি লোক প্রবাসী শ্রমিক, এসব শ্রমিক থেকে আপনি হাত পাইতেছেন, অথচ আপনার দলীয় নেতা কর্মীদের ফান্ড কালেকশন করলে তো আমার দেশ সোনা সোহাগা হয়ে যায়। কই, আপনি তো তাদের থেকে টাকা আনতে পারতেছেন না। এই ইতিপূর্বে যাদেরকে ধরা হয়েছে, যাদের একটু কেসও করতেছে, কেসও করলে মনে হচ্ছে সাপ বের হয়ে যাইতেছে। এত দুর্নীতি, মানে দুর্নীতির মহা উৎসব। কি আপনি কথা হাওয়া ভবন বলেন এই আমলে দুর্নীতি হয়েছে, আমলে দুর্নীতি হয়েছে। আপনার আমলের আপনি দুর্নীতি রোধ করতে যেতে পারেন নাই, আপনি অন্যের আমলের দুর্নীতির কথা আমাদেরকে কেমনে শুনাইবেন? হ্যাঁ, কেমনে শুনাইবেন? আপনি যদি আজকে নিজের দলীয় নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে পারতেন, সচিব থেকে আমলা থেকে শুরু করি প্রশাসনের লোকজনকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি পার্লামেন্টের সদস্যদেরকে যদি আপনি কন্ট্রোল করতে পারতেন, আপনার একজন পার্লামেন্টের একজন সদস্য যিনি এদের এমপি, সে মারা যাওয়ার পরে তার দুর্নীতি কুকীর্তি, সে মাফিয়ার ডন, হুন্ডি চোরা চালানির সে প্রধান, স্বর্ণ চোরা চালানির। তাহলে তারা এতো আপনারা আমার এই হুন্ডিতে টাকা পাঠাতে বাধ্য করতেছে, লোভ দেখাতেছে। সাধারণ মানুষ, গরিব মানুষ, এরা যেখানে 2 পয়সা পায় সেখানে টাকা দিতে চেষ্টা করব। যদি আজ এরা দুর্নীতি না করতে, এরা বিদেশি টাকা পাচার করে, বিদে এত হুন্ডির মাধ্যমে উদ্ভব হয়েছে না। পৃথিবীর কোথাও এত হুন্ডি নাই কেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এত বৃহৎ দেশ, তাদেরও তো এত হুন্ডি নাই। আমাদের দেশে কেন এত হুন্ডির অহরহ? সে কথা কে জবাব দিব? কোনো প্রশ্ন তুলতে গেলেই আপনাকে ট্যাগ দেবো আমরা জামাত শিবির। আপনি উচিত কথা কইতে গেলে কেবল আমরা জামাত শিবির। চ্যানেল 24-এর সাংবাদিক মঞ্জুর আল মতিন, উনি বিগত 15 বছর যাবৎ সংবাদ উপস্থাপনা করতেছে। উনি সুপ্রিম কোর্টের অ্যানলিস্টেড আইনজীবী, কখনো উনি শোনেনি নেই ওনার নামে যে উনি একজন শিবির। এখন যেন উনি ছাত্রদের পক্ষে, সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে দাঁড়াইছে বিনা বিচারে, বিনা কথায়। আপনি যারা আন্দোলন করে গণতান্ত্রিক, ওদেরকে আনি 6 দিন ডিবি হেফাজতে রাখছেন। এখন যেন এই প্রশ্ন তুলছে, উনি যেন সাধারণ ছাত্ররা, ওনার বিবেক আছে বলে উনি সাধারণ ছাত্রছাত্রীর পাশে দাঁড়াইছে। পাশে দাঁড়ানো কি ওনার অপরাধ হয়েছে? আজকে উনি শিবির হয়ে গেছে। আচ্ছা, শিবির যদি এত ভালো হয়, সাধারণ মানুষের কথা শুনে, তাহলে তো শিবির এত করা ভালো। তাহলে তো শিবির এত করা, মুক্তিযুদ্ধ থেকে রাজাকারের যদি ভূমিকা থাকে বর্তমান প্রজন্মের কাছে, তাহলে তো রাজাকার তো ভালো। হ্যাঁ, কিন্তু আপনি কখনো আপনার পৃথিবীতে বৃহৎ প্রতিষ্ঠান, বৃহৎ বড় জায়ান্ট কোম্পানি বিলুপ্ত হয়ে গেছে, সময়ের সাথে তাল মিলাতে না ফেরে। আপনারা কি এখন কেউ কেসিও করে ইউজ করেন? কেউ নিপ্পন টিভি দেখেন? হ্যাঁ, কেউ দেখে না। কেন? কারণ এরা সময়ের সাথে সাথে আপডেট হতে পারে নাই। আপনি হয়তো 15 বছর নয়, আরও 20 বছর হয়তো ক্ষমতা জোর করে থাকতে পারবেন, কিন্তু সময়ের সাথে সাথে আপনাকে আপডেট তো হইতে হবে। আপনার উপদেষ্টারা কি করে? ওটা না আপনাদের যুগ, আপনাদের কোনো সেল নাই যে আপনাদেরকে এই যে চলমান বিশ্ব কী চলতেছে, তরুণ প্রজন্মের মনের ভাষা কি, ওরা কি চাইতেছে, কখনো কি এগুলো বলে নাই? হ্যাঁ, তরুণ প্রজন্মে যেসব ছাত্রছাত্রী কখনো বলতো আই হেট পলিটিক্স, সেসব ছাত্রছাত্রী আজকে আই হেট পলিটিক্স গিয়ে আই লাভ পলিটিক্স বলে রাস্তায় নামছে। কোনো কিছু কোনো রাজনীতির বাইরে না, সাধারণ মানুষের অধিকার একটা রাজনীতির ভিতরে পড়ে। সাধারণ মানুষের কথা বলার বাক স্বাধীনতা যখন লুপ্ত হয়ে যায়, এই সাধারণ ছাত্রছাত্রী, তরুণ প্রজন্ম যুগে যুগে সভ্যতাকে বাঁচায় তুলছে। আমরা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের যদি ইতিহাস ঘাটতে যাই, সাধারণ ছাত্রছাত্রীরা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে সাধারণ ছাত্রছাত্রীরাই কিন্তু রাজপথে নামছে, বিদায় সেমি বঙ্গবন্ধু হয়েছে। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে তো ছাত্রলীগ, সাধারণ ছাত্রছাত্রী। আর আপনি সাধারণ ছাত্রছাত্রীকেই, ওরা তরুণ বয়সে ছোট, কিন্তু ওরা কিন্তু বিশ্ব থেকে আলাদা না। ওরা সমসাময়িক বিষয়বস্তু সম্পর্কে জানে বিদায়, ওরা অধিকার রক্ষা কীভাবে করতে হয় জানে বিদায়, ওরা রাস্তায় নামছে। অধিকার বৈষম্য যে তৈরি হয়েছে, মানুষ যখন, পাকিস্তানিরা যখন আমাদের সাথে বিদ্বেষমূলক আচরণ করতো, বৈষম্য করতো, তখনই কিন্তু এদেশে একটা আন্দোলন গড়ে তুলছে। আপনি যখন যে কোনো দেশের
একটা দেশের বিরোধী রাজনৈতিক দল একটা দেশের সরকারের ছায়া। আপনি যখন বিরোধীর মত দমন করতে যাইবেন, বিরোধী রাজনৈতিক দলকে একবার নিঃশেষ করে দিতে যাইবেন, তখন কিন্তু অটোমেটিক অন্য মানুষ গদায় উঠবে, ওই জায়গা কেউ না কেউ দখল করবো। আমরা দেখছি বিগত শতাব্দীতে আফগানিস্তানের মতো দেশে সাধারণ একজন মেজরের কর্নেল বানাই দিয়েছে, কর্নেলে সরাসরি হয়ে গেছে, কিন্তু শুধু ক্ষমতা টিকার জন্য এত সাধারণ লোকের সোলজাররা মেজর বানাই দিয়েছে। এখন আপনার অবস্থা হয়েছে সেই রকম অবস্থা। আপনি যেখানে সেখানে জামাত বিএনপির ভূত দেখতে পান, কিন্তু নিজের ঘরে যে চোরের ভূত আছে আপনি সেটা কখনো দেখেন না। আপনি নয় ক্ষমতা টাকা খালি, আপনি ক্ষমতা টাকা গেলে আপনার ফিয়নকে আপনার 400 কোটি টাকার মালিক হয়েছে কে, আপনার ডিজিএফআই, আপনি এত গোয়েন্দা বাহিনী, তারা কখনো তাদের সম্পদ দেখে নাই? হ্যাঁ, তারা যদি তাদের সম্পদের উৎস ঠিকই খুঁজি পাইতো তাহলে কিন্তু এই অবস্থা দেশের হইতো না। যাই হোক, নিজের বক্তব্য আর বেশি বাড়াবো না। দেশের সামগ্রিক অবস্থার পরিস্থিতি খুব খারাপ। আমি আশা করি সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান, এই আন্দোলনে শরিক হন। আপনার অধিকার লড়াই আপনাকেই করতে হবে। আপনি যদি মরার জন্য সবাই এখন কখনো আপনাকে কেউ মারতে পারবে না, বাঁচার যদি জন্য আপনি বিভক্ত হন তাহলে প্রত্যেকটা লোক মারা যাইব, কেউ রেহাই পাবে না এই সরকারের অত্যাচার থেকে। এখনো সময় আছে, সময় থাকতে থাকতে নিজেকে পরিবর্তন করুন। সময়ের সাথে সাথে যুগের সাথে সাধারণ সাথীরা কী বলে ওদের পাশ ধরে ওদের সাথে সামিল হন। সালাম আলাইকুম, সবাই সুস্বাস্থ্য কামনা করি।